দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটার সংবাদ শিরোনাম। এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১১৫%। জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ প্রধানমন্ত্রীর। সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে উৎসবের নগরী নারায়ণগঞ্জ, ভোট পেতে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। দুর্নীতি মামলায় সাবেক ডিআইজি প্রিজেন্স পার্থ গোপালের ৮ বছর সাজা, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কাল, কারামুক্ত হয়ে জাতির পিতা দেশে ফেরায় পূর্ণতা পায় স্বাধীনতা। দেশে করোনায় আরও ৩ জন মারা গেছে, ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮,১০২। সবশেষ ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ১,৪৯১ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ৬.৭৮%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে করোনা শনাক্তের হার বেড়েছে শতকরা ১১৫%। সংক্রমণের হার সবচেয়ে বেশি ঢাকায়। গত 7 দিনে শনাক্ত হয়েছেন ৬,৩০০ জন নতুন রোগী, যেটি তার পূর্ববর্তী সপ্তাহের চাইতে ৩,৩৭৬ জন, বা শতকরা হিসেবে যদি আমরা বলি ১১৫%-এরও বেশি। করোনার ওমিক্রন ধরন ঠেকাতে যোগ্য সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সবাইকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। রবিবার ৮টি বিভাগীয় হাসপাতালে ক্যান্সার ইউনিট স্থাপন কর্মসূচিতে প্রধানমন্ত্রী আরও বলেন, ১ বছরের কম ও ৬৫ বছরের বেশি বয়সীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা ভাবছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রতি বছর ১ লাখ মানুষ মারা যায় দুরারোগ্য ক্যান্সারে। আক্রান্ত হয় ১.৫ লাখ, আর বর্তমানে চিকিৎসাধীন ২০ লাখ মানুষ। হৃদরোগ আর কিডনি রোগে আক্রান্তদের সংখ্যাও বাড়ছে। এমন প্রেক্ষাপটে দেশের ৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যার সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিট স্থাপন প্রকল্প হাতে নিয়েছে সরকার। রবিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এর আগে জটিল রোগ থেকে নিজেদের সুরক্ষিত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জোর দেন রোগ নির্ণয় ও করণীয় জানতে গবেষণা বাড়ানোর ওপর। সতর্ক করেন চলমান মহামারী নিয়েও। আমি আরেকটা অনুরোধ করব যে, যেহেতু অমিক্রন নতুনভাবে একটা আবার সারা বিশ্বে দেখা দিচ্ছে, এখানে আমাদের দেশের মানুষকে মাস্কটা ব্যবহার করবেন, খুব বেশি বড় জনসমাগমে যাবেন না, সেখান থেকে একটু নিজেদেরকে সুরক্ষিত রাখবেন। আর যারাও কোনো বড় সমাবেশ যেটা না হয় সেটার দিকেও লক্ষ্য রাখবেন। আর তাছাড়া আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন। শিশু বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৯ থেকে ১.৩৩ নিয়ে দাঁড়িয়েছে। তবে এর বেশি আর কমানো দরকার নেই। আমাদের নতুন জনসংখ্যাও দরকার, আর যুব সমাজও দরকার, এটাও আমাদের দেখতে হবে। ১ বছরের নিচে এবং ৬৫ বছরের ঊর্ধ্বে যারা, মানে একেবারে শিশু এবং বয়োবৃদ্ধ যারা, তাদের চিকিৎসা সেবাটা যাতে বিনামূল্যে দেওয়া যেতে পারে, সে ধরনের পরিকল্পনাও আমাদের রয়েছে। তিনি বলেন, করোনা মোকাবিলায় বাজেটে ১০,০০০ কোটি টাকা বরাদ্দ আছে, প্রয়োজনে এটি বাড়ানো হবে। আর এর বাইরেও যদি প্রয়োজন হয় আমরা খরচ করতে পারবো, সেভাবে আমাদের উদ্যোগ নেওয়া আছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। তৈরি করেছি। সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ। মিছিল, স্লোগানে জমজমাট প্রায় প্রতিটি অলিগলি। নগরবাসীর মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীরা। গণসংযোগ করছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত আইভী। আশ্বাস দিচ্ছেন নগরবাসীর দাবি দেওয়া পূরণের। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তিনি। নির্বাচন মানেই তো চ্যালেঞ্জ। আমার পক্ষে কথা বলবে, আমি আমার কথা আমার পাবলিকের কাছে বলবো। অবশ্যই চাইবো সুষ্ঠু ভোট হবে, সুষ্ঠু ব্যবস্থাপনা থাকবে, নিরপেক্ষ ভোট হবে এবং ভোটের মাধ্যমে যে বিজয়ী হয়ে আসবে সেই ইনশাআল্লাহ আগামীতে দায়িত্ব পালন করবে। অপরদিকে গণসংযোগে ব্যস্ত বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। নির্বাচন হলে
জনগণের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন তিনি। আমি মনে করি পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন অবশ্যই নিরপেক্ষ থাকবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে। ভোটাররা বলছেন সবসময় যাকে কাছে পাওয়া যায় তাকেই বেছে নেবেন তারা। নারায়ণগঞ্জের উন্নয়ন যে করছে যে ভালো সবার, এই লোকেরই আমরা ভোট দিব। নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, নির্বাচনটি সুষ্ঠু হবে। আমি একজন সাধারণ ভোটার হিসেবে আমি সেই প্রত্যাশাটাই করি। আমাদের সিটি কর্পোরেশনের উন্নয়ন এবং সৎ নিষ্ঠাবান ব্যক্তিকে আমরা ভোট দিতে চাই। এদিকে সকাল থেকে রাত পর্যন্ত নগর চষে বেড়াচ্ছেন কাউন্সিলর পদের প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে এবার ভোটার সংখ্যা ৫,১৭,০০০-এর কিছু বেশি। ১৬ জানুয়ারি ১৯২টি কেন্দ্রের সবগুলোতে ভোট হবে ইভিএমের মাধ্যমে। দীপ্ত, বার্তাকক্ষ। দুর্নীতির দায়ে সাবেক কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে ৮ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তার ৬৫,১৪,০০০ টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদের পর ২০১৯ সালের ২৯ জুলাই তার ঢাকার বাসায় অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। ৮০ লাখ টাকা উদ্ধারের পর মামলা হয়। ঘুষ নেয়া ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরখাস্ত হন এই কারা কর্মকর্তা। রায় উপলক্ষে রবিবার সকালে পার্থ গোপাল বণিককে আদালতে হাজির করা হয়। দুর্নীতির দায়ে দুটি ধারায় তার মোট ৮ বছরের কারাদণ্ড দেন ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা মামলাটা প্রমাণ করতে পেরেছি। ৬৫ লক্ষ টাকা তার অবৈধ উপার্জন ঘোষণা করে এই টাকাটা বাতিল করা হয়েছে। মোট ৮ বছর সাজা দেওয়া হয়েছে এবং এই সাজাগুলি একসাথে খাটার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তুষ্ট আসামি পক্ষ। উচ্চ আদালতে যাবে তারা। এই আসামিকে দণ্ডাদেশ প্রদান করেছেন, সে দুটো আইনের তিনি মন্তব্যে কিছু আইনি বিষয় তিনি তুলে ধরেছেন, যা বিজ্ঞ বিচারিক আদালতের নিজস্ব পর্যবেক্ষণ এবং মতামত। এই নিজস্ব পর্যবেক্ষণ এবং মতামত কতটুকু আইনযুক্ত, কতটুকু আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য, সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্য আমি মনে করি এবং বিশ্বাস করি যে আসামি উচ্চ আদালতে অ্যাপিল দায়ের করবে। পার্থ গোপাল বণিকের বিচার শুরু হয় ২০২০ সালের ৪ নভেম্বর। সে সময় তিনি জামিনে থাকলেও পরে তা বাতিল করে হাইকোর্ট। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কাল। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি সদ্য স্বাধীন দেশে ফেরেন বঙ্গবন্ধু। তার আগমনের মধ্য দিয়ে পূর্ণতা পায় স্বাধীনতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিকামী বাঙালি। ৭১-এর ১৬ ডিসেম্বর আসে চূড়ান্ত বিজয়। কিন্তু তখনও পাকিস্তানের কারাগারে বন্দী স্বাধীনতার স্থপতি। উদ্বেগ উৎকণ্ঠায় স্বাধীন দেশের মানুষ। আন্তর্জাতিক চাপের মুখে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। লন্ডন হয়ে দেশে ফেরার সময় হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন শেখ মুজিব। স্বাধীনতা সংগ্রামে সমর্থন ও সহযোগিতা করায় ধন্যবাদ জানান বিশ্ববাসীকে। ১০ জানুয়ারি সকালে ভারতের দিল্লিতে নামেন বঙ্গবন্ধু। সেখানে দেয়া হয় উষ্ণ সংবর্ধনা। ওই দিনই দুপুরে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে পৌঁছায় বঙ্গবন্ধুকে বহনকারী বিমান। স্বাধীনতার মহানায়ক পা রাখেন বাংলার মাটিতে। তাকে বরণ করতে বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত ছিল জনস্রোত। ঘরে ঘরে এত খুশি তাই। যুদ্ধে আমি আমার অনেক নিজস্ব লোককে হারিয়েছি, আমার আত্মীয় স্বজনকে হারিয়েছি, আমার নিজের বোনকে হারিয়েছি। আমার ভাই আমার জন্যে অত্যাচারিত হয়েছে পাক বাহিনীর হাতে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে হঠাৎ করে শুনলাম যে বঙ্গবন্ধুকে মুক্তি পেয়েছেন এবং তিনি লন্ডনে গেছেন। এটা আমার জন্যে সমস্ত দুঃখটা মুহূর্তের মধ্যে আনন্দে উদ্ভাসিত হলো যে আমাদের জাতির জনক আমাদের কাছে ফেরত এসেছেন, আমাদের
বঙ্গবন্ধু আমাদের কাছে ফেরত এসেছেন। রেড ক্রিসেন্ট কর্মকর্তারা ভারতের বিভিন্ন শরণার্থী শিবিরে ভিজিট করে জিজ্ঞাসা করতেন দেশ স্বাধীন হলে আপনারা ফিরে যাবেন কি না। তাদের একটিমাত্র উত্তর ছিল বঙ্গবন্ধু ফিরলে যাব। অর্থাৎ স্বাধীনতার পূর্ণতা বঙ্গবন্ধু ছাড়া চিন্তা করা যেত না, এবং বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতা ছিল অর্থহীন, এবং বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতা ছিল বাঙালি জাতির জন্য একটি বিষাদময় স্বাধীনতা। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ পেরিয়েছে বিজয়ের অর্ধ শতাব্দী। স্বল্পোন্নত দেশ থেকে আজ উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। এই অগ্রযাত্রায় বড় অনুপ্রেরণা বঙ্গবন্ধু। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এখনও বিপুল সমাগমের অপেক্ষায় ক্ষণ গুনছেন বিক্রেতারা। তবে করোনাকালে মেলায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। একদিন আগেই করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সুপারিশ করে মেলাসহ মানুষ সমাগম হয় এমন জমায়েত বন্ধের। কিন্তু ২৬তম বাণিজ্য মেলায় স্বাস্থ্যবিধি মানার প্রবণতা একেবারেই নেই। ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীরা মাস্ক ছাড়াই মেলায় যাতায়াত করছেন হেসে খেলেই। স্বাস্থ্যবিধি মানছে না, কারণ হলো ওইখানে কিন্তু ধুলাবালুর বেশি আশঙ্কা বেশি ছিল, এখানে কিন্তু তেমন ধুলাবালুর এটা নাই। এই কারণে দেখা গেছে একটু সবাই কমফোর্ট ফিল করতেছে। তো এখানে এরকম কিছু মনে হইতেছে না যে আসলে এরকম করোনার জন্য কেউ বিভ্রান্ত হচ্ছে বা কিছু না। নবম দিনে এসেও তেমন জমে ওঠেনি পূর্বাচলের কনভেনশন হলবন্দি বাণিজ্য মেলা। ব্যবসায়ীরা বলছেন ছুটির দিনে ভিড় থাকলেও কর্মব্যস্ত দিনে বেচাকেনা নেই তেমন। তাদের প্রত্যাশা শেষ দিকে জমবে মেলা। শুক্রবারে ভালোই ছিল, শনিবারে মোটামুটি কাস্টমারের আনাগোনা ভালোই, বাট এখন আজকের দিনটাতে একটু কম মনে হচ্ছে। লাভবান মোটামুটি হচ্ছি, যেটা আমার চয়েস হয়, বাইরের জিনিসগুলাই চয়েস হয়, বাইরেগুলাই আমি কিনি সব সময়। মেলায় আনা পণ্যের দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। মূল শহর থেকে মেলার অবস্থান দূরে হলেও পরিসর ও ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট ক্রেতা দর্শনার্থীরা। ওই সিকিউরিটিটা নিয়ে, বিশেষ করে বেশি জিনিসপত্র নিয়ে তখন ব্যাক করাটা খুব ঝামেলা হচ্ছে। অনেকে হয়তো দেখা গেছে দেখতেই আসছে কিন্তু ইচ্ছে থাকলেও কিনতে পারছে না। বাইরের যে দোকানে তাও খুচরা ব্যবসায়ীরা 10 টাকা 5 টাকা কম রাখে, কিন্তু এখানে তারা আরো মানে সেম প্রাইসে রাখতেছে। যারা ফরেনার যারা, তাদের যে প্রাইসটা আমার তো মনে হয় দ্বিগুণ প্রাইস চায় তারা, যেরকম পাকিস্তানি, ইন্ডিয়ান যারা আসছে আর কি, কাশ্মীরি। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে রাত 10টা পর্যন্ত খোলা থাকে বাণিজ্য মেলা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দীপ্ত সংবাদে। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবির 5 দিন পর নারী ও শিশুসহ 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে 4 জন। এছাড়া ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করেছে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস। ধলেশ্বরী নদীর ধর্মগঞ্জ এলাকা থেকে রবিবার সকাল 8:30টার দিকে 2 জন এবং বক্তাবলী থেকে 2 জনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। এছাড়া সন্ধ্যা নাগাদ আরও 2টি মরদেহ উদ্ধার করা হয়। গত 5 জানুয়ারি এমভি ফারহান 6 লঞ্চের ধাক্কায় ধলেশ্বরী নদীতে ট্রলারটি ডুবে গেলে 10 জন নিখোঁজ হয়। আগুন লাগা এবং সংবাদকর্মীদের মারধরের ঘটনায় সুরভি 9 লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বিআইডব্লিউটিএ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের জন্য লঞ্চের ম্যানেজার সহ অন্যান্য স্টাফের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিআইডব্লিউটিএর বরিশালের বন্দর কর্মকর্তা। এই ঘটনায় আরও 2টি লিখিত অভিযোগ দায়ের করেছে চ্যানেল 24-এর চিত্র সাংবাদিক রুহুল আমিন ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিত্র সাংবাদিক মৃদুল ইসলাম দিওয়ান মোহন। 400-র বেশি যাত্রী নিয়ে শনিবার রাত 9টায় বরিশালের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে এমভি সুরভি 9। আগুন লাগলে লঞ্চটি চাঁদপুরে নোঙর করা হয়। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। দেশের বাইরের খবর।
সাইপ্রাসে করোনা ভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। এরই মধ্যে দেশটিতে 25 জনের শরীরে পাওয়া গেছে এই ভাইরাস। করোনা ডেল্টা ও ওমিক্রন প্রজাতির সমন্বয়ে নতুন ধরনটির সৃষ্টি হওয়ায় গবেষকরা এর নাম দিয়েছেন ডেল্টাক্রন। নতুন ধরনটিতে ডেল্টা ও ওমিক্রনের বৈশিষ্ট্যগুলো থাকে এর সংক্রমণ ক্ষমতা এবং এটি কতটা মারাত্মক হবে তা নিয়ে উদ্বিগ্ন গবেষকরা। ভারতে শনিবার 1,59,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনার সর্বোচ্চ মৃত্যুর বৈশ্বিক তালিকায় এখন 7ম স্থানে যুক্তরাজ্য। দেশটিতে মৃতের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে। বিশ্বজুড়ে শনিবার 5,190 জন মারা গেছে, আক্রান্ত হয়েছে 22,34,000-এর বেশি। যাচ্ছে খেলার খবরে। স্বাধীনতা কাপের পর ফেডারেশন কাপও জিতল ঢাকা আবাহনী। ফাইনালে তারা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়েছে 2-1 গোলে। 2 বছর পর ফেডারেশন কাপের শিরোপা পুনরুদ্ধার করল ঢাকা আবাহনী। ফাইনালের শুরুর দিকে টালমাটাল অবস্থা আবাহনীর, তবে রহমতগঞ্জ এই সুযোগ কাজে লাগাতে পারেনি, বরং ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় আবাহনী। প্রথমার্ধের শেষ দিকে প্রথম গোল করে এগিয়েও যায় তারা। বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক খেলে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী, তবে শেষ দিকে একটা গোল শোধ করে ব্যবধান কমায় রহমতগঞ্জ। আগামীতে ঢাকার বাইরেও এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করার আশা প্রকাশ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। ফুটবল খেলাটাকে শুধু ঢাকার মধ্যে না রেখে সেটা একটু ছড়িয়ে দেওয়া উচিত, আসলে সারা বাংলাদেশ ব্যাপী এটা ছড়িয়ে দেওয়া উচিত। ইতিমধ্যে আমরা শুনেছি যে লিগ সারা বাংলাদেশের অনেক কয়েকটি ভেন্যুতে তারা নিয়ে গেছে। আর করোনাকালের মধ্যেও অনেক প্রতিকূলতা অতিক্রম করে ফেডারেশন কাপের আয়োজনটা সফল করতে পেরে খুশি বাফুফে কর্তারা। খেলায় হয়তো দু একটি ক্লাব হয়তো তারা অংশগ্রহণ করেন নাই, তবে আমি মনে করব সার্বিকভাবে আমার যে সিদ্ধান্ত ছিল যে আমার যে আপনাদেরকে যে সূচি দিয়েছিলাম, ফুটবল সূচি যেটা আমরা দিয়েছিলাম, যে টুর্নামেন্টের যে সূচি আপনাদের দিয়েছিলাম, সেই হিসাবে আমরা কিন্তু আমাদের টুর্নামেন্টটা সাকসেসফুলি আমরা শেষ করেছি। ফেডারেশন কাপের ইতিহাসে ঢাকা আবাহনীর এটা দ্বাদশ শিরোপা। এই মৌসুমে 2টো ট্রফি জিতে নিজেদের সাফল্য গাথাকে আরও সমৃদ্ধ করল ধানমন্ডির ক্লাবটি। শরীফ রওশন, দীপ্ত স্পোর্টস। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এক সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে 115%। জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ প্রধানমন্ত্রীর। সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে উৎসবের নগরী নারায়ণগঞ্জ। ভোট পেতে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। দুর্নীতি মামলায় সাবেক ডিআইজি প্রিজেন্স পার্থ গোপালের 8 বছর সাজা, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কাল। কারামুক্ত হয়ে জাতির পিতা দেশে ফেরায় পূর্ণতা পায় স্বাধীনতা। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews18।